বাইরে বৃষ্টি হচ্ছে খুব, যদিও এখন বৃষ্টির সময় না। তবুও হঠাৎ এই বৃষ্টির আগমনে যেন প্রকৃতিতে নতুন রূপ ফিরে এসেছে। ৩ রাস্তার মোড়, পাশে একটা চায়ের দোকান। ছোটখাটো এই দোকানে এমনিতে কোনো মানুষজন তেমন বেশিক্ষণ অপেক্ষা করে না। কিন্তু এই বৃষ্টির আগমনে ছোট্ট এই দোকানটি যেন লোকাল বাসের মতো ভিড় জমে গেছে। সবারই একটাই উদ্দেশ্য, এই বৃষ্টির হাত থেকে নিজেকে রক্ষা করা। রাফি ভার্সিটির ব্যাগটা কাঁধে নিয়ে কোনায় কোনোরকম দাঁড়িয়ে আছে। বৃষ্টি ক্রমশই বেড়ে চলেছে। রাস্তা দিয়ে একটু পরপর একটা গাড়ি চলে যাচ্ছে। রাফি হাতের ঘড়িটার দিকে তাকালো। ৯টা বেজে গেছে। ৯টা ১৫ ক্লাস আছে। তবে চারিদিকে বৃষ্টির যে বর্ষণ, তাতে মনে হয় না ঘণ্টাখানেকের আগে এই বৃষ্টি থামবে। এক প্রকার হতাশ হয়ে রাফি দাঁড়িয়ে আছে। এমন সময় পাশে থেকে একজন লোক বলে উঠল, ভাই, একটু সরে দাঁড়ান, আমার স্ত্রী বৃষ্টিতে ভিজে যাচ্ছে। রাফি কিছু বলতে যেও বলল না। মহিলা মানুষ, তাই না চাইতেও খানিকটা সরে দাঁড়ালো। এমনিতেই ছোট দোকান, তার ওপর এত মানুষ। বৃষ্টির ছিটেফোঁটা রাফির ডান হাতের কাঁধে পড়তে লাগলো। তবু ওভাবে দাঁড়িয়ে আছে রাফি। কিছুক্ষণ পর হঠাৎ করে একটা গাড়ি সামনে দিয়ে শো করে চলে গেল। বৃষ্টির পানিতে রাস্তায় পানি জমে গেছে। গাড়িটা এত স্পিডে গেছে যে পাশে থাকা কাদা পানি এখানে সকলের গায়ে এসে লেপ্টে গেছে। গাড়িটা মুহূর্তের মধ্যে চোখের আড়াল হয়ে গেল। এদিকে সবাই যে যার মতো দু-চার কথা গাড়িওয়ালাকে শোনাতে লাগলো। রাফি নিজের দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলল, আজ আর ভার্সিটিতে যাওয়া হলো না। পুরো শরীরে কাদা লেগে গেছে। পাশ থেকে একজন মহিলা ঢঙ্গের সুরে বলল, আমি এখন বিয়েবাড়িতে কিভাবে যাব? কত সুন্দর করে সেজে এসেছিলাম, সব কিছু নষ্ট হয়ে গেল। আমি কিভাবে যাব? রাফি তাকিয়ে দেখলো সেই মহিলাটি। এদিকে বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। রাফি তাকিয়ে দেখলো সেই মহিলাটিকে। এদিকে বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। দেখতে দেখতে ২ ঘন্টা কেটে গেল। রাফি দোকানের একটা বেঞ্চে বসে আছে। এতক্ষণ প্রায় সকলেই চলে গেছে। এতক্ষণ বৃষ্টি নামার কারণে কেউ আবার অপেক্ষা করতে পারেনি। রাফিও ভেবেছিল এই বৃষ্টিতে ভিজে বাসায় চলে যাবে, কিন্তু কাছে কিছু দরকারি কাগজপত্র থাকার কারণে সেটা আর হয়ে উঠল না। এদিকে বৃষ্টিতে আমার নাম নেই। দোকান থেকে ১ কাপ চা নিয়ে খেয়ে চলেছে রাফি। চটটা শেষ করে দোকানদারকে বিলটা দিয়ে রাফি উঠে দাঁড়ালো। এবার আর ধৈর্য সইছে না। রাফি দোকানদারের কাছ থেকে ৫ টাকা দিয়ে একটা পলিব্যাগ কিনে নিল। দরকারি কাগজপত্র সব পলিব্যাগে রেখে ব্যাগে রেখে দিল। এরপরেই খোলা আকাশের নিচে ঝরে পড়া বৃষ্টির মাঝে রাফি নিজেকে মিলিয়ে দিল। গন্তব্য বাসায় ফেরা। সামনে ভার্সিটির পরীক্ষা। বৃষ্টিতে বেশি ভিজলে হয়তো সমস্যা হতে পারে। এজন্য রাফি দ্রুত বাসার দিকে যেতে লাগলো। বৃষ্টির কারণে রাস্তায় কোনো মানুষজন নেই। প্রতিটা দোকানে দোকানে কয়েকজন মানুষ বসে আছে। রাস্তা দিয়ে গাড়ি চলছে, তবে কোনো মানুষের দেখা নেই। রাফি একমনে হেঁটে চলেছে। কিছু দূর আসতেই পাশ দিয়ে আরও একটা গাড়ি চলে গেল। এর আগে একটা গাড়ি শরীরের অবস্থা দফা-রফা করে গেছে। রাফি দাঁড়িয়ে পিছন ফিরে গাড়িটার দিকে তাকিয়ে আছে। রাস্তার সব কাদা পানি যেন শরীরকে আষ্টে-পৃষ্ঠে ধরেছে। চোখে মুখে পুরো শরীরে কাদায় ভরে গেছে। রাফি রেগে কিছু বলতে যেও বলল না, কারণ গাড়িটা এতক্ষণে চলে গেছে। রাফি এভাবে আবারও হাঁটতে লাগলো। প্রায় ৫ মিনিট হাঁটার পরে হঠাৎ রাফি দাঁড়িয়ে গেল। সামনে করিম আঙ্কেলের বাসা। তবে অবাক করার বিষয় হলো, এত তাড়াতাড়ি বিয়ে কিভাবে হয়ে গেল। ভার্সিটিতে যাওয়ার সময় লোকজনকে আসতে দেখেছিল রাফি। এত তাড়াতাড়ি তো বিয়ে হয়ে যাওয়ার কথা না, একটু তো সময় লাগেই। এই বৃষ্টির মাঝেও হৈ হুল্লোড় শোনা যাচ্ছে। আশেপাশের প্রতিবেশীরা ছাতা হাতে বাইরে বেরিয়ে এসে দেখে চলেছে। রাফিও কৌতূহলবশত একটু এগিয়ে এসে দেখতে লাগলো আসলে কি হচ্ছে। বাইরে ৩-৪টা গাড়ি দাঁড়িয়ে আছে, আর সবাই এসে গাড়িতে উঠছে। বাসার ভেতরে জোর গলায় কথা শোনা যাচ্ছে। রাফি মনে মনে বলল, কিছু তো একটা হয়েছে, কিন্তু কি হয়েছে বুঝতে পারছি না। করিম আঙ্কেলের ২টা মেয়ে, একটা শাহানা চাপু, যার ২ বছর আগে বিয়ে হয়ে গেছে। অবশ্য এখন একটা বাচ্চাও আছে। আর ছোট মেয়ে সুমাইয়া, তবে রাফির থেকে ২ বছরের সিনিয়র। রাফি ভার্সিটিতে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আর ওদিকে সুমাইয়ার ভার্সিটি প্রায় শেষ।
এলাকায় অনেক মেয়ে আছে, তবে করিম আঙ্কেলের ছোট্ট মেয়ে মানে সুমাইয়া সব মেয়েদের মাঝে বলতে গেলে একটা। যেমন রূপ তেমন গুণ, ফ্যামিলি মাশাআল্লাহ। শুনেছি যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, সে নাকি বাইরে থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে। পাত্র বেশ ভালো। সুমাইয়ার বিয়ে ঠিক হওয়ার পরে এলাকার অধিকাংশ ছেলেরই মন ভেঙে গেছে। যদিও সুমাইয়া আপু সিনিয়র, কিন্তু ভালোবাসা তো আর বয়স দেখে না বা বোঝে না। এলাকার প্রায় সকল ছেলেরই হৃদয়ে সুমাইয়া আপুকে নিয়ে এক সুপ্ত বাসনা, এক কল্পনীয় প্রেমের আকাঙ্ক্ষা তো আছেই। এর মাঝে পেছন থেকে ছাতা মাথায় এক মহিলা বলে উঠল, আরে রাফি না? রাফি পেছনে তাকিয়ে দেখলো ঝুমা আন্টি। রাফি ঝুমা আন্টিকে বলল, হ্যাঁ আন্টি, আমি। হ্যাঁ রে, তোর এই অবস্থা কেন? পুরো শরীরে কাদা লেগে আছে। আর বইলেন না আন্টি, ভার্সিটিতে যাচ্ছিলাম, রাস্তায় বৃষ্টি হওয়ার কারণে পানি জমে গেছে, আর গাড়ি এসে সেই পানি দিয়ে আমাকে সাজিয়ে রেখে গেছে। তাই কোনো উপায় না পেয়ে বাসায় ফিরে যাচ্ছি। ও আচ্ছা। আচ্ছা আন্টি, আজ না সুমাইয়া আপুর বিয়ে? হ্যাঁ রে, বিয়ে তো হওয়ার কথা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে না আর হবে। কেন আন্টি, কি হয়েছে? বাসার ভেতর মনে হচ্ছে চিল্লাচিল্লি চলছে, আবার এদিকে বরপক্ষ দেখছি বাসা থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠে বসেছে। কি হয়েছে? আমি কিচ্ছু জানি না, একটু আগে থেকে এইসব হচ্ছে। আমরা তো সবাই কি হয়েছে সেটা দেখতে বাইরে বেরিয়ে এলাম, মনে হয় কোনো গন্ডগোল হয়েছে। ও আচ্ছা। এই রাফি, তুই জানা একবার ভেতরে দেখ তো কি হয়েছে। এই কি হয়েছে না হয়েছে সে তোমাকে জানতে হবে না, এসো তো বাসায় চলো, দুদিন গেলেই বোঝা যাবে কি হয়েছে না হয়েছে। ঝুমা আন্টিকে এক প্রকার জোর করে নিয়ে গেল আঙ্কেল। এদিকে রাফিও মনে মনে ভেবে পাচ্ছে না কি হলো। রাফি কিছু না ভেবে সামনে এগিয়ে গেল। এদিকে এতক্ষণে বরপক্ষে সব লোকেরা গাড়িতে চড়ে বসেছে। দেখতে না দেখতেই ওনারা সবাই চলে গেল। রাফি বাসার গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে। বাড়ির ভেতরের দিকে তাকিয়ে দেখলো বাড়িতে আত্মীয় স্বজন ছাড়া আর কেউ নেই। পুরো বাড়িতে সাজানো। তবে এই সুখের দিনে এমন একটা ঘটনা ঘটে যাবে কে জানতো। রাফি হাত দিয়ে নিজের মুখ মুছে আবারও তাকালো বাসার দিকে তাকাতেই হঠাৎ দোতলার ছাদে রাফির চোখ আটকে গেল। এক সুন্দরী নারী বধূ সেজে দাঁড়িয়ে আছে, এই অঝোর বৃষ্টিতে নিজেকে বৃষ্টি বিলাসী করে তুলছে। রাফির বুঝতে দেরি হলো না, এটা আর কেউ নয়, সুমাইয়া আপু। রাফি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি অপরূপ লাগছে! এই বৃষ্টির বর্ষণে প্রতিটা বৃষ্টিকণা আপুকে ছুঁয়ে দিচ্ছে। পরক্ষণে রাফি চমকে উঠল। মনের ভিতরে এক অজানা ভয় মুহূর্তেই জেগে উঠল। রাফি মনে মনে বলল, আপু কি সুইসাইড করতে যাচ্ছে? এদিকে বাসার নিচে সবাই যে যার মতো কথা বলে চলছে, চিল্লাচিল্লি করছে। বলতে গেলে সবার মাথায় গরম আছে। রাফি বাসার গেটটা খুলে ভিতরে চলে আসলো। রাফি ভিতরে এসেই সবাইকে বলল, আপনারা সবাই চুপ করুন, ওদিকে ছাদে তাকিয়ে থাকুন। রাফির কথায় সবাই চুপ করে ছাদের দিকে তাকালো। সুমাইয়াকে দেখে সকলেই চমকে উঠল। সবাই চেঁচিয়ে বলতে লাগলো, সুমাইয়া আমার নিচে আয়, দেখ পাগলামি করিস না, কিছু হয়নি, তুই নিচে আয়, সব কিছু ঠিক হয়ে যাবে। সুমাইয়ার আম্মু সাহেলা বেগম এসব দেখে অজ্ঞান হয়ে পড়ে গেল। কিছু লোক ওনাকে ধরে বাসার ভিতরে নিয়ে গেল। এদিকে রাফি দেরি না করে সোজা ছাদে চলে গেল। সুমাইয়া দাঁড়িয়ে আছে, বউ সেজে একদম লাল পরি হয়ে আছে। বেনারসি শাড়িতে খুব সুন্দর লাগছে সুমাইয়াকে। রাফি ছাদে এসে আস্তে আস্তে সুমাইয়ার পিছনে চলে আসলো। সুমাইয়া কিছু বুঝে ওঠার আগেই রাফি সুমাইয়াকে এক টান দিয়ে সরিয়ে নিয়ে আসলো। আচমকে এমন ঘটনাতে সুমাইয়া চমকে উঠে চিৎকার মেরে উঠল। সুমাইয়ার চিৎকার দেখে রাফিও চেরি উঠল। সুমাইয়ার সাথে সাথে নিজের নাক বন্ধ করে বলে উঠল, ইস কি দুর্গন্ধ! রাফি মনে মনে বলল, নিজে তো এখনই সুইসাইড করতে যাচ্ছিল, আমি কোথায় এসে বাঁচালাম। আর এসব কিছু না ভেবে দুর্গন্ধ নিয়ে পড়ে আছে। সুমাইয়া রেগে বলল, ওই ছাড় আমাকে, আমাকে কি নিজের বউ পেয়েছিস নাকি? এভাবে ধরে আছিস কেন? আগে আপনি নিচে চলুন, এভাবে কেউ সুইসাইড করতে যায়? সুমাইয়া অবাক হয়ে বলল, সুইসাইড? কে সুইসাইড করতে যাচ্ছিল? কেন আপনি? সুমাইয়া রাগী চোখে রাফির দিকে তাকিয়ে বলল, আমি সুইসাইড করতে যাচ্ছি তোকে কে বললো? এটা আবার বলা লাগে নাকি? আপনার এত বড় একটা ক্ষতি হলো, এ থেকে তো যে কেউ বুঝে যাবে যে আপনি সুইসাইড করতে এসেছেন। চুপ কর হারামজাদা, কানের নিচে এমন একটা দেবো না যে এই বৃষ্টির ভেতর জলজলে সূর্য দেখতে পাবি। মানে? মানে আমাকে ছাড়বি? কি কোষ একটা দেবো।
রাফি সুমাইয়াকে ছেড়ে দিল, অবাক হয়ে বলল, তার মানে আপনি সুইসাইড করতে আসেননি? আমাকে কি পাগলে কামড়িয়েছে যে আমি সুইসাইড করব? একটা বিয়ে ভেঙেছে, 10টা বিয়ে আসবে, এদের সুইসাইড করার কি আছে? কতদিন পরে বৃষ্টি হলো, এই জন্য আমি বৃষ্টিতে ভিজতে এসেছি। রাফি অবাক হয়ে তাকিয়ে আছে, মনে মনে বলল, এসব কি বলছে সোমাইয়া আপু? বিয়ের মতো এত বড় একটা জিনিস ভেঙে গেল, আর আপু এখানে এসেছে বৃষ্টিতে ভিজতে। নিজের বিয়ে ভেঙে গেছে, সেদিকে কোনো মাথা ব্যথা নেই। এ তো দেখছি বিয়ের থেকে বৃষ্টি বড় হয়ে গেল। কি ভেবেছিল আমার কি হলো? তবে একটা জিনিস মাথায় আসছে না, বিয়েটা ভাঙলো কিসের জন্য, সেটাই তো জানতে পারলাম না। আচ্ছা, সোমাইয়া আপুর কাছে কি শুনবো? না না, শেষে দেখা গেল সত্যি সত্যি দু একটা থাপ্পড় কষে দিল। বাড়িতে লোকজন ভরা, শেষে মান সম্মান নিয়ে টানাটানিতে পড়ে যাব। এদিকে সবাই ছাদে চলে এসেছে। সুমাইয়াকে ধরে সবাই নিচে নিয়ে গেল। পিছন পিছন রাফিও চলে আসলো। করিম আঙ্কেল রাফিকে বলল, রাফি, তোমাকে ধন্যবাদ আমার মেয়েকে বাঁচানোর জন্য। আরে না না, কি যে বলেন, এটা তো যে কেউ করতো। এদিকে বাইরে থেকে ভিজতে ভিজতে শরীফ সাহেব ভিতরে চলে আসলেন। ছেলেটাকে আটকাতে পারলাম না, কোনোভাবে বোঝাতে পারলাম না, ওনারা চলে গেছেন, হয়তো আর কিছু করার নেই। রাফি মনে মনে বলল। গলাটা কেমন চেনা চেনা লাগছে। দরজার দিকে তাকাতেই রাফি অবাক হয়ে গেল। আরে আব্বু, আব্বু এখানে কি করছে? পরক্ষণে রাফি বিড়বিড় করে বলল, ভুলেই তো গেছিলাম, আপুর বিয়েতে আমাদের দাওয়াত ছিল, আর এলাকায় আমার আব্বুরও নাম ডাক আছে। তার থেকে বড় কথা, আমরা একই এলাকায় থাকি। রাফি কি এখানে? দেখে রাফির আব্বু বলল, কি রে রাফি, তুই এখানে? তুই না ভার্সিটি দিতে গেলি? আসলে আব্বু, দেখতেই তো পাচ্ছ কি অবস্থা শরীরের, বৃষ্টির কারণে এই পরিস্থিতি। ভার্সিটিতে যেতে পারিনি, তাই বাসায় ফিরছিলাম, আর পথে এসব দেখে এখানে চলে আসলাম। সোমাইয়া বসে আছে। বাসার সকলেই নানা কোথায় ব্যস্ত। এভাবে প্রায় 10 থেকে 15 মিনিট চলতে লাগলো। রাফি এক কোনায় দাঁড়িয়ে আছে। সুমাইয়ার আম্মুর জ্ঞান ফিরলে উনি মেয়ের পাশে এসে বসলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, আমরা কি তোকে কিছু বলেছি? তুই কেন সুইসাইড করতে গিয়েছিলি? যা হবার তা তো হয়ে গেছে, তোর কিছু হয়ে গেলে আমাদের কি হতো? একে একে করে আর সকলেই সুমাইয়াকে বোঝাচ্ছে। সুমাইয়া তো এক মনে সব শুনে চলেছে। রাফি এসব দেখে মনে মনে বলছে, এরা পাগল নাকি? কাকে কি বোঝাচ্ছে? বিয়ে ভাঙার কারণে দুঃখ তো দূরের কথা, দেখে মনে হচ্ছে আরও বেশি খুশি হয়েছে। কিছুক্ষণ পর সুমাইয়ার বড় ফুফু বলে উঠল, হ্যাঁ রে সুমাইয়া, তুই যে বিয়ের আসনে বললি তুই অন্য একটা ছেলেকে পছন্দ করিস, তা সেই ছেলেটা কে? এবার আমাদেরকে বলবি? সুমাইয়া সকলের দিকে তাকালো, মনে মনে বলল, বুড়ো একটা ব্যাটার সাথে আমার বিয়ে দিতে চলেছে। কোথায় আমার পেছনে কত হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে ঘুরে বেড়ায়, আর আমাকে নাকি ওই টাকাওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমি একটা ছেলেকে পছন্দ করি বলে বলে তো দিলাম। এখন কি করি? বিয়ে ভাঙার জন্য মিথ্যা কথা বলে তো দিলাম। এখন সবাইকে কি উত্তর দিব? এ সময় সে ছেলেকে কোথায় পাবো? জীবনে একটা প্রেম করতে পারলাম না, হুট করে বলে দিলাম। এখন কি করি? সুমাইয়ার খালু চান বলে উঠল, আর সময় নষ্ট করা যাবে না। এলাকার সবাই এমনিতেই নানা কথা বলছে, বিভিন্ন কথা রুটিয়ে বেড়াচ্ছে। মান সম্মান তো গেছেই, এখন যা করা তাড়াতাড়ি করতে হবে। লোকের মুখ বন্ধ করতে হলে ওকে আজকেই এখনই বিয়ে দিতে হবে। একটা কাজ করুন, ওই ছেলেটার বাসায় যান। সুমাইয়া যখন পছন্দ করে আর ছেলেটা যখন ওকে পছন্দ করে, তাহলে ওদের ফ্যামিলির সঙ্গে কথা বলে আজকে এদের বিয়েটা দিয়েই দিই। সুমাইয়ার খালুজানের কথায় সকলেই একমত, যা করা তাড়াতাড়ি করতে হবে। করিম সাহেব মেয়েকে বলল, মেয়েটার বাসা কোথায়, ঠিক না দে। সুমাইয়া কি করবে কিছুই বুঝতে পারছে না। এখন কার কথা বলবে, কার ঠিকানা দেবে? এদিকে সুমাইয়াকে বারবার ছেলেটার কথা জিজ্ঞাসা করা হচ্ছে, বারবার ছেলেটার ঠিকানা চাওয়া হচ্ছে, কিন্তু সুমাইয়া কিছুই বলছে না। হাতের নখ কামড়ে চলেছে সুমাইয়া। সুমাইয়া নখ কামড়াতে কামড়াতে হঠাৎ রাফির দিকে নজর পড়ল। রাফি সুমাইয়াকে নিজের দিকে তাকাতে দেখে মনে মনে বলল, এভাবে আমার দিকে তাকাচ্ছ কেন? মনে হয় এখনও আমার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। না, ভার্সিটিতে তো আর যাওয়া হলো না, এর থেকে ভালো বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নেই, এরপর সময়ে
আপুর বিয়েটা খাওয়া যাবে। এমন বৃষ্টির দিন খাওয়াটাও একেবারে মজা নিয়ে খাওয়া যাবে। সুমাইয়াকে চুপ থাকতে দেখে সুমাইয়ার আম্মু বলে উঠল, নিজের বিয়েটা তো ভাঙলি, এলাকায় আমাদের মান সম্মান কিচ্ছু রাখিসনি, আর এখন তোকে সেই ছেলেটার কথা জিজ্ঞাসা করছি আমরা, আর তুই চুপ করে বসে আছিস। বল ছেলেটাকে। সুমাইয়া মুখ দিয়ে কিছু বলল না, নিচের দিকে তাকিয়ে ডান হাত উঠিয়ে সামনের দিকে ইশারা করলো। বাসার সকলে সুমাইয়ার হাতের দিকে তাকালো। এদিকে রাফির চোখ তো বেরিয়ে আসার মতো অবস্থা, রীতিমতো হাত পা কাঁপছে। রাফি অবাক হয়ে তাকিয়ে আছে, মনে মনে বলল, সুমাইয়া আপুর হাতটা মনে হচ্ছে আমার দিকে। ধুরবাল, এতে মনে হওয়ার কি আছে? আমার দিকেই তো হাত দিয়ে আছে। রাফি বাসার সকলের দিকে একবার তাকালো। বাসার সকলেই চুপ করে রাফির দিকে তাকিয়ে আছে। সামনে বসে থাকা নিজের আব্বু রাফির দিকে তাকিয়ে আছে। এমনভাবে সবাই তাকিয়ে আছে যেন কোনো দাগী আসামি সবার সামনে দাঁড়িয়ে আছে। সুমাইয়ার আম্মু অবাক হয়ে বলল, রাফি, তুই রাফিকে পছন্দ করিস? সুমাইয়া নিচের দিকে তাকিয়ে আছে। আম্মু কথা শুনে সুমাইয়ার আস্তে করে বলল, আমরা একে অপরকে পছন্দ করি, আর আমাদের 3 বছরের রিলেশন। আর কিছু বলতে পারবো না, এখন যা ইচ্ছে তোমরা করো। রাফি তো সুমাইয়ার মুখ থেকে সব শুনে টাসকি খেয়ে দাঁড়িয়ে আছে। এমন মনে হচ্ছে যেন সামনে থেকে কেউ একজন এসে আছলা বাঁশ দিয়ে চলে গেল। রাফি ভয়ে আমতা আমতা করে বলল, আপনারা সবাই এভাবে আমার দিকে কেন তাকিয়ে আছেন? সুমাইয়া আপু, আপনি এসব কি বলছেন? আমি আর আপনি রিলেশনে আছি, বিশ্বাস করুন সবাই। আপু মিথ্যা কথা বলছে, আমাদের মাঝে কিছুই নেই। আর আপু কেন মিথ্যা কথা বলছে আমি সেটাই বুঝতে পারছি না। সুমাইয়া আপু প্লিজ, আপনি সবাইকে সত্যিটা বলুন। সুমাইয়া মনে মনে বলল, আমি কি ইচ্ছে করে বলছি? আমাকে তো বলতে হচ্ছে। আমার নিজের কাছেও কেমন লজ্জা লাগছে। আমার থেকে জুনিয়র একটা ছেলেকে এইভাবে কিছু বলতে হবে কখনো ভাবতে পারিনি, কিন্তু এখন আর কিছু করার নেই। আপাতত এই টাকাওয়ালা হনুমানটার চেয়ে আপাতত এটা অনেক ভালো আছে। এখন আপাতত বিয়েটা করি, বিয়ের পর সবকিছু ঠিক হলে ডিভোর্স নিয়ে নেব। আর সামনে আমার ক্যারিয়ার, এখন কিছু হলে আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। তাই এখন যে করেই হোক বিয়েটা করতে হবে। সুমাইয়া মাথা নিচু করে বলে উঠল, আমি তোমাদের কিছু আগে বলিনি এই কারণে যে রাফি আমাকে বিয়ে করতে চায় না। ওকে কতবার বুঝিয়েছি যে দুজন দুজনকে ভালোবাসে, এটা পরিবার মেনে নেবে, কিন্তু ও আমার কোনো কথা শোনেনি। তাই সাহস করে তোমাদের কিছু বলতে পারিনি। আর এখন যখন সবকিছু জেনেই গেছো তোমরা, তখন আর লুকানোর কি আছে? এখন তোমরা যা ভালো বোঝো তাই করো। রাফি কিছু বলতে যাবে তখনই রাফির আব্বু রাফির দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, তোমার মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। একটা মেয়ের জীবন নিয়ে তুমি কি খেলা শুরু করছো? একবার আমাদের বলতে পারতে। আর তাছাড়া সুমাইয়া মামুনি কি দেখতে শুনতে খারাপ? যাই হোক, সবকিছু যখন এত দ্রুত চলে এসেছে তখন আর দেরি করে লাভ নেই। সবাই আছে, কাজী সাহেবও আছে, আর আমরাও কোনো আপত্তি নেই। আমি বাড়িতে ফোন করে সবকিছু বলে দিচ্ছি। ওদিকে যতটুকু পারে ওরা গুছিয়ে নেবে, তারপর ভালো একদিন দেখে অনুষ্ঠান করেই হবে। এখন আপাতত বিয়েটা হয়ে যাক, কি বলেন করিম সাহেব? করিম সাহেব বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, আমার আর কি বলার আছে? ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, তার চেয়ে বড় কথা এত কিছু ঘটে গেছে, এখন আর এসব বলে লাভ নেই। ভালো বিয়েটা হয়ে যাক, তারপর যা করে দেখা যাবে। কাজী সাহেব, আপনি বিয়েটা পড়াতে শুরু করুন। শরীফ সাহেব ছেলেকে ধমক দিয়ে সুমাইয়ার পাশে বসিয়ে দিল। কাজী সাহেব যথারীতি তার কাজ শুরু করে দিল। রাফি মাথাটা হালকা ঘুরিয়ে সুমাইয়ার দিকে তাকালো। সুমাইয়া নিচের দিকে তাকিয়ে আছে এখনো। রাফি ভেবলা কান্তের মতো চেয়ে আছে, মুখ থেকে একটা কথা বের হচ্ছে না। কোথা বের হবে বা কিভাবে? যা ঘটে চলেছে তা কোনো স্বপ্নের থেকে কম কিসের? রাফি মনে মনে বলল, সুইসাইড তো এখন দেখছি আমার করা লাগবে, আর না হলে কি করব কিছুই বুঝতে পারছি না। এইসব কথা যদি জেরিন একবার জানতে পারে তাহলে আমাকে কুচু কুচু করে কেটে চাইনিজ স্যুপ বানিয়ে খাবে। জীবনে একটা মেয়ের সঙ্গেই রিলেশনে জড়িয়েছি, মেয়েটার নাম জেরিন, ভার্সিটিতে আমার সঙ্গেই পড়ে। রিলেশনের 1 বছর পরে জানতে পারি জেরিনের সম্পর্কে। প্রথমে ওর সম্পর্কে কোনো খোঁজ খবর নেইনি, প্রেম ভালোবাসা যথারীতি তার মতোই চলছিল। দেখতে দেখতে মেয়েটাকে মাংস দিয়ে ভালোবেসে ফেলেছি। এরপর একদিন
হুট করে জানতে পারি মেয়েটার কেউ না, আমাদের প্রাণপ্রিয় মাননীয় এমপি মহোদয়ের মেয়ে। বিষয়টা জানার পরে দুদিন তো জ্বর থেকে উঠতে পারিনি। এরপরে দুদিন কেটেছে চিন্তায়, না জানি এমপি সাহেব তার লোকজন দিয়ে আমাকে গুম করে ফেলে কিনা। পুরো 1 মাস নিজের জানটা ভার্সিটির ব্যাগের ভেতরে করে ঘুরেছি। এরপর অবশ্য এমপি সাহেব বিষয়টা জেনেও গেছে, তবে সে কাহিনী অন্যরকম। জেরিন নিজেই আব্বুকে বলেছিল আর আমাদের ভালোবাসাকেও মেনে নেয়, তবে তার পরিপ্রেক্ষিতে একটা শর্ত বসিয়ে দিয়েছে জেরিনের আব্বু। সে যাই হোক, পরে বলা যাবে। এখন যে বিপদে পড়তে চলেছি সেটাই বা সামলাবো কিভাবে, আমি এখনো বুঝতে পারছি না। সুমাইয়া আপু কেন আমার সঙ্গে এমনটা করলো? একটু পর কাজী সাহেব বলে উঠল। বাবা বলুন কবুল। রাফি অসহায়ের মতো কাজী সাহেবের দিকে তাকিয়ে আছে। কাজী সাহেব আবারও বলল, বলুন কবুল। রাফি নিজের মনে পাথর রেখে বলে উঠল, কবুল কবুল কবুল। রাফির কবুল বলা শুনে সবাই একটা স্বস্তির নিঃশ্বাস নিল। দেখতে দেখতে সময় কেটে গেছে, বাইরে বৃষ্টি থেমে গেছে, তবে আকাশে এখনো ঘন কালো মেঘ অবরোধ করে ঠিক বসে আছে। হু হু ঠান্ডা হাওয়া বইছে, দমকা বাতাসে গাছপালাগুলো যেন পাখা মেলে সে খোলা আকাশে। বাইরের এই ঠান্ডা বাতাস ব্যালকনি দিয়ে রুমের ভেতরে প্রবেশ করছে। ব্যালকনির সাইডের পর্দা বাতাসে উড়ে চলেছে। রুমের মাঝে ফুল দিয়ে সাজানো খাট। পুরো রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। খাটের মাঝখানে ঘোমটা দিয়ে বসে আছে সুমাইয়া, পরনে লাল বেনারসি শাড়ি, পুরো খাট জুড়ে বিছানো ফুলের শাড়ি। এদিকে রাফি ড্রয়িং রুমে বসে আছে। রাফির আব্বু আর আম্মু নিজেদের রুমে বসে আছে। একটু পর রাফির আম্মু বলল, ছেলেটাকে এবার রুমে যেতে বল, সে তখন থেকে ড্রয়িং রুমে বসে আছে, ওদিকে মেয়েটা একা একা রুমে বসে আছে। কি বলছো? রাফি এখনো রুমে জানি? না, ড্রয়িং রুমে বসে আছে, কে বলে দেখে আসলাম। আচ্ছা আমি দেখছি। রাফির আব্বু রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতে দেখলো রাফি বসে আছে। শরীফ সাহেব হালকা কেসে উঠল। রাফি পাশে তাকে আব্বুকে দেখে বলল, আব্বু কিছু বলবে? রুমে না গিয়ে এখানে বসে আছো কেন? এমনি আব্বু, একটু পরে যাই। মেয়েটা রুমে একা একা বসে আছে, যাই হয়েছে না হয়েছে, ও এখন তোমার বউ, এ বাড়ির বউ এখনো। যাও রুমে যাও। রাফি আর কিছু না বলে সোজা রুমে চলে গেল। সুমাইয়া দরজা খোলার শব্দ শুনে মাথাটা হালকা তুলে দরজার দিকে তাকালো। দেখলো রাফি রুমে এসেছে। সুমাইয়া নিজের ঘুমটা নিজেই তুলে ফেললো। রাফি দরজা লাগিয়ে ভেতরে চলে আসলো। খাটের উপর নজর পড়তেই রাফি অবাক হয়ে তাকিয়ে রইল। মনে মনে বলল, কি করছো আপু? দেখে তো মনে হচ্ছে হাতে একটা বই। এখন কি বই পড়ছে নাকি? রাফিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সুমাইয়া বলে উঠল, আমি আগে ফ্রেশ হতে যাবো নাকি তুই যাবি? সুমাইয়ার কথায় রাফির যেন হুঁশ ফিরল। একটু এগিয়ে এসে রাফি বলল, আমি না কিছুই বুঝতে পারছি না। আপনি কেন মিথ্যা বললেন? আর আমাকেই বা কেন বিয়ে করলেন? কেন আমার জীবনটা এভাবে শেষ করে দিলেন? সুমাইয়া বইয়ের পাতা থেকে চোখ উঠিয়ে রাফির দিকে তাকালো। সুমাইয়ার এমন চাহনিতে রাফি কিছুটা অবাক হলেও বুঝতে পারল না এই চাহনির মানে কি। শুনেছি যুবতী নারীর চোখের চাহনি তীক্ষ্ণ বল্লমের আঘাতের চেয়েও ভয়ানক হয়, তবে কি এই চাহনি সেই চাহনি? এক মুহূর্তের জন্য রাফি কেমন ভাবনায় জড়িয়ে গেল। সুমাইয়া খাট থেকে নেমে রাফির সামনে এসে দাঁড়িয়ে বলল, তোর কোনো কথার উত্তর আমি দিতে বাধ্য না। আমার যা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আর একটা কথা তোকে বলি, যদিও আমাদের বিয়ে হয়েছে, কিন্তু কখনো ভুল করেও আমাকে স্পর্শ বা আমার কাছে আসার চেষ্টা করবি না। সঠিক সময় আসলে আমরা আলাদা হয়ে যাব, আর ততদিন আমাদেরকে শুধু অভিনয় করতে হবে। সুমাইয়ার কথা শুনে রাফি কিছুই বুঝতে পারল না। রাফি মনে মনে বলল, অভিনয়? এখন আবার অভিনয় করতে হবে? চলছেটা কি? রাফি একটু বিরক্ত হয়ে বলল, আমাকে সব কিছু বলবেন প্লিজ। আমি না আপনার কথার কিছুই বুঝতে পারছি না। বুঝতে হবে না, বেশি বুঝলে সমস্যা। শুধু যা বলেছি তাই করো, এর থেকে বেশি করার চেষ্টা করবে না। আমি ফ্রেশ হতে যাচ্ছি। সুমাইয়া ফ্রেশ হতে চলে গেলে রাফি এক প্রকার হতাশ হয়ে খাটে বসে পড়ল। পকেট থেকে ফোনটা বের করে ওয়ালপেপারে জেরিনের ছবিটা দেখতে লাগলো। মনে মনে বলল, আমাকে মাফ করে দিও জেরিন। এসব কথা তুমি জানার পরে তোমার কি রিয়্যাক্ট হবে আমি জানি না। কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। ফোনটা বিছানায় রেখে রাফি বেলকনিতে চলে আসলো। বাইরের দমকা বাতাস গায়ে এসে লাগছে, তবু যেন মন শান্ত হচ্ছে না। অশান্ত এক ব্যক্তিত্ব
ঘিরে ধরেছে। পরক্ষণেই রাফির ফোনটা বেজে উঠল। ফোন বাজার শব্দ শুনে আর আফির বুকে ধুকধুক শব্দ বেড়ে গেল। রাফি জানে জেরিন কল করেছে। প্রতিদিন রাতে এ সময়েও কল করে, তবে হয়তো জানে না প্রতিদিনের মতো আজকের রাতটা আর আগের মতো নেই। এই দমকা বৃষ্টির মতো এক মুহূর্তে সবকিছু পাল্টে গেছে। সুমাইয়া ওয়াশরুম থেকে নিজের চুল মুছতে মুছতে বেরিয়ে এলো। রাফির ফোন বেজে চলেছে। সুমাইয়া চুল মুছতে মুছতে বলল, ফোন বাজছে, ওখানে দাঁড়িয়ে কি ভাবছিস? সুমাইয়ার কথায় রাফির জন্য হুঁশ ফিরল। তড়িঘড়ি করে ফোনটা নিয়ে সোজা রুম থেকে বেরিয়ে গেল। রাফির এমন কাণ্ড দেখে সুমাইয়ার কিছুটা অবাক হলো। বিড়বিড় করে বলল, এর আবার কি হলো? এমন ভাব করছে যেন দেশের প্রেসিডেন্ট ওনাকে ফোন করেছে। সুমাইয়া আর কিছু না ভেবে বিছানা গুছিয়ে খাটের উপর থাকা বইটা নিয়ে পড়তে লাগলো। এদিকে আকাশে কালো মেঘ, চারিদিকে হু হু বাতাস। রাফি ফোনটা নিয়ে ছাদে চলে এসেছে। কয়েকবার ফোন এসে কেটে গেল। কেন জানি আজ ফোনটা ধরার সাহস হচ্ছে না। ফোনের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে অবশেষে রাতে ফোনটা রিসিভ করলো। কানের কাছে ফোন ধরতে ওপার থেকে এক রাগী সুরে জেরিন বলে উঠল, ওই, তোমাকে কতবার কল করেছি আমি, কোথায় ছিলে তুমি? ফোন ধরতে কতক্ষণ লাগে? রাফি কি বলবে বুঝতে পারছে না। জেরিন রাফিকে চুপ থাকতে দেখে বলল, কি হলো, কথা বলছো না কেন? এভাবে চুপ করে আছো যে? দীর্ঘ একটা শ্বাস ছেড়ে রাফি বলল, কি করো? লুডো খেলি, খেলবা? রেগে আছো যে? তো কি করব, কতবার কল করেছি তোমাকে, আবার কল ধরে তুমি চুপ করে আছো। কি হয়েছে? কিছু কি হয়েছে? কাল বলবো তোমাকে। মানে কিছু না। কাল ভার্সিটিতে আসবে না? হ্যাঁ আসবো। তাহলে কাল তোমাকে সব বলবো। রাফি, কি হয়েছে? দেখো, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। তুমি জানো আমি টেনশন নিতে পারি না। প্লিজ এখন বলো আমাকে কি হয়েছে। বললাম তো, কাল তোমাকে সব বলবো। ভালো লাগছে না এখন। কাল সকাল সকাল ভার্সিটিতে চলে এসো। রাখছি এখন, কেমন? রাখছি মানে? হুট করে ফোন ধরলে, আজগুবে কী সব বলে চললে। তোমার কথার আমি কিছুই বুঝতে পারলাম না। আর আমাকে কিছু বললেও না। টেনশানে আমার রাতে ঘুমই হবে না আজ। আমাকে এভাবে কষ্ট দিয়ে তোমার খুব ভালো লাগে, তাই না? প্লিজ সোনা, আর জোর করো না। তোমাকে কাল আমি সব বলবো। ঘুমিয়ে পড়ো তুমি। দেখো, আমার কিন্তু রাগ হচ্ছে খুব। আর আমার রাগ হলে কি হয় তুই সেটা ভালো করেই জানিস। আমি কিন্তু এখনই সোজা তোমার বাসায় চলে আসবো। আরে না না, পাগলামি করো না। বললাম তো কাল আমি তোমাকে সব বলবো। আর তেমন কিছু হয়নি, এত টেনশন করতে হবে না। মনের ভিতর টেনশন ঢুকিয়ে দিয়ে এখন বলছো টেনশন না করতে। তুমি জানো তুমি আমার কাছে কি, তোমাকে আমি কতটা ভালোবাসি। দেখো, এখন তেমন কিছু হলে কিন্তু আমি কিছু একটা করে বসবো। তখন কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবে না। পাগলামি করো না জান, যাও ঘুমিয়ে পড়ো। রাখছি, কেমন? কথা বলে রাফি ফোনটা কেটে দিল। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস নিয়ে ফোনটা অফ করে দিল রাফি। রাফি জানে জেরিন আবারও কল করবে, আর বারবার কল করবে। জেরিন মেয়েটা এমনই, এতে কোনো সন্দেহ নেই যে মেয়েটা আমাকে খুব ভালোবাসে। খুব বলতে ওর ভালোবাসাটা একটু অতিরিক্তই। সব কিছু মেনে নিতে পারবে, কিন্তু আমার কিছু হলে কিছুতেই মেনে নিতে পারবে না। বড্ড ভালোবাসে আমাকে মেয়েটা। হয়তো আজ সারা রাত ঘুমাতে পারবে না, হয়তো কাল ফোন অন করে দেখতে পারবো হাজারটা কল করেছে। হয়তো কাল খুব রাগ করে থাকবে, খুব অভিমান করে থাকবে। যদিও ওর রাগের আর অভিমানের মাঝে ভালোবাসাটাই অধিক পরিমাণে থাকে। এসব কথা ভাবার মাঝে হঠাৎ আকাশের বিকট শব্দ, বিদ্যুৎ চমকালো। রাফি শিউরে উঠল। আবারও রাতের আকাশে বৃষ্টির আগমনের বার্তা দেখা দিচ্ছে। রাফি ছাদ থেকে নেমে রুমের দিকে চলে গেল। সুমাইয়া বইয়ের পাতায় মগ্ন। ব্যালকনির পর্দাটা খোলা। সুমাইয়ার খোলা চুলগুলো বাতাসে এলোমেলোভাবে উড়ে চলেছে। পরনে মেরুন রঙের একটা নাইটি, ঘন কালো চুল, বেশ লম্বা সুমাইয়ার চুলগুলো। কোমর গড়িয়ে নিচে নেমে গেছে। একটা কলম মুখে দিয়ে বেশ মনোযোগ দিয়ে বই পড়ে চলেছে সুমাইয়া। অদ্ভুত লাগছে মেয়েটাকে দেখে, বোঝাই যাবে না কিছুক্ষণ আগে কত বড় বিষয় জীবনে ঘটে গেছে। রাফি দরজা ঠেলে ভিতরে চলে আসলো। দরজাটা লাগিয়ে ভেতরে আসতে খাটের উপরে সুমাইয়ার দিকে নজর পড়ল রাফির। সাথে সাথে রাফি ওখানেই দাঁড়িয়ে গেল। সুমাইয়ার মায়াবী চেহারায় চোখ পড়তে রাফি দাঁড়িয়ে এক দৃষ্টিতে দেখতে লাগলো। কিছু সময়ের জন্য রাফির জন্য কোথায় হারিয়ে গেল। নিজেকে সংযত রাখার বহু চেষ্টা অনেকেই
যেন হার মেনে নিল। এই জন্য এক কল্পনায় একা কোনো মায়াবী পরীর সামনে বসে আছে। তার এলোমেলো কেশ, গোলাপি বর্ণের ঠোঁট আর কি দেহের অপরূপ গড়ন। মেয়ে মানুষের এমন সৌন্দর্য আর মায়া খুব মারাত্মক হয় বুঝি। রাফি নিজেকে বুঝিয়ে মনে মনে বলল, কি ভাবছি আমি? কেন ভাবছি এসব? আমি জেরিনকে ভালোবাসি। সামনের যুবতী মেয়ে কেবলই একটা দুর্ঘটনার ফল। এই সৌন্দর্য, এই মায়া, এ মোহ, এ রূপ যৌবনকালের এর ধনাত্মক আকর্ষণের পরিপ্রেক্ষিতে একটা পুরুষ কিভাবে নিজেকে স্রোতের বিপরীতে নেবে? তবুও রাফি নিজেকে নিজের কাছে আটকে নিল। সামনে এগিয়ে আসতেই সুমাইয়া মুখ থেকে কলমটা নামিয়ে রাফির দিকে তাকালো। এমন গভীর চাহনিতে রাফি একটু ইতস্তত হয়ে উঠল। কিছু বলতে গিয়েও যেন মুখে কোনো কথা আসছে না। রাফি এমন অবস্থা দেখে সুমাইয়া আবারও বইয়ের পাতায় চোখ বোলাতে লাগলো। হালকা সুরে সুমাইয়া বলে উঠল, আমি খাটে ঘুমাবো, বালিশের কাঁথা কম্বল নিয়ে তুই নিচে শুয়ে পড়। নিচে? মানে আমি ফ্লোরে ঘুমাবো? এতে অবাক হওয়ার কি আছে? ঘুম তো ঘুমই হয়, তাই না? কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়। নাকি তোর মনে অন্য কিছু চলছে? অন্য কিছু? অন্য কিছু কি চলবে? কচি খোকা তুই। শোন, মাথায় যদি এইসব চিন্তা এসেও থাকে তাহলে ছেড়ে ফেলে দে আর চুপচাপ ঘুমিয়ে পড়। রাফি কিছু বলল না, চুপচাপ নিচে বিছানা ঠিক করে শুয়ে পড়ল। সুমাইয়া রাফির দিকে একবার তাকিয়ে আবার পড়ার মন দিল। দেখতে দেখতে রাত গভীর হয়ে চলেছে। এতক্ষণে রাফি ঘুমিয়ে পড়েছে। রাত এখন প্রায় 2টা বাজে। সুমাইয়া বইটা বন্ধ করে টেবিলের উপরে থাকা গ্লাসের পানিটা খেয়ে নিল। বইটা টেবিলের উপরে রেখে রাফির দিকে তাকালো। দেখলো রাফি ঘুমিয়ে আছে। কিছুক্ষণ ধরে এক দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে আছে সুমাইয়া। ব্যালকনি দিয়ে ঠান্ডা বাতাস রাফির গায়ে এসে লাগছে। সুমাইয়া এটা বুঝতে পেরে খাট থেকে নেমে গেল। আস্তে করে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে গেল। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ঝুমঝুম বৃষ্টির আওয়াজে চারিদিকে যেন নুপুরের শব্দের মতো আওয়াজ খেলা করে চলেছে। ব্যালকনি দিয়ে একটা হাত বাড়িয়ে দিল সুমাইয়া। বৃষ্টির কণাগুলো সুমাইয়ার হাতকে স্পর্শ করে চলেছে। এভাবে 10 মিনিট কাটার পরে সুমাইয়া ব্যালকনির পর্দা টেনে দিল। রাত অনেক হয়েছে, কাল ভার্সিটিতেও যেতে হবে, তাই সুমাইয়া দেরি না করে খাটের উপরে এসে শুয়ে পড়ল। রুমের লাইটটা অফ করে ডিম লাইটটা জ্বালিয়ে রাখল সুমাইয়া। একদম অন্ধকারে সুমাইয়ার অবশ্য ঘুম আসে না। পাশ ফিরে শুতেই সুমাইয়া নজর পড়ল রাফির ওপর। ডিম লাইটের আলোয় রাফিকে স্পষ্ট দেখতে পাচ্ছে সুমাইয়া। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পরে সুমাইয়া মনে মনে বলল, পুরুষ মানুষের চেহারাতেও মায়া থাকে বুঝি। গল্প, উপন্যাস, কবি, সাহিত্যিকরা শুধু মেয়েদের রূপচর্চা, সৌন্দর্য, মায়া বা আরও কত কি নিয়ে তুলে ধরেছে, কিন্তু পুরুষদের মায়া বা অন্য কিছু নিয়ে কখনো বেশি কিছু লেখে না এরা। জানি না কেন, তবে পুরুষরা কি মায়াহীন? নিচে ঘুমিয়ে থাকা ছেলেটাকে দেখে আমার তো তেমনটা একদমই মনে হচ্ছে না। নিছক আমাদের বিয়েটা আচমকা দুর্ঘটনাবশত হয়েছে, কিন্তু যে বন্ধনে আবদ্ধ হয়েছি জানি না শেষ পরিণতি কি হবে। গল্প বা উপন্যাসের মতো শেষ মুহূর্তে না এই ছেলেটাকে মনে জায়গা দিয়ে বসি। এসব ভাবতে ভাবতে সুমাইয়া ঘুমিয়ে গেল। দেখতে দেখতে রাত পেরিয়ে ভোরে সুপ্ত আলো ব্যালকনিকে ভেদ করে রুমে ঢুকে পড়েছে। সুমাইয়ার খুব সকালে ওঠার অভ্যাস। রীতিমতো সকালে ঘুম থেকে উঠে সুমাইয়ার শাওয়ার নিয়ে নিয়েছে। এদিকে রাফি ঘুমে ব্যস্ত। সুমাইয়া আয়নার সামনে বসে চুল ঠিক করছে। ফ্লোরে রাফিকে এখনো ঘুমোতে দেখে ডাকতে গিয়েও কি যেন ভেবে সুমাইয়া আর ডাকলো না। এর কিছুক্ষণ পরেই রাফির ঘুম ভেঙে গেল। আর ছেড়ে লম্বা একটা হাই নিয়ে ঘুম থেকে উঠে পড়ল রাফি। ঘুম থেকে উঠে বসে বিছানার দিকে তাকিয়ে সুমাইয়াকে দেখতে পেল না। পাশে ড্রেসিং টেবিলের দিকে নজর করতেই রাফি যেন চমকে উঠল। ভেজা চুলে এক মায়াবতী বসে আছে। মনে হয় সকালে শাওয়ার নিয়েছে। স্নিগ্ধ পানির ফোঁটা কোমর গড়িয়ে কোথায় যেন হারিয়ে চলেছে। রাফি পলকহীনভাবে সুমাইয়ার উন্মুক্ত কোমরের দিকে তাকিয়ে রয়েছে। সকাল সকাল এমন শাড়ি পরে কেন রেডি হয়েছে সুমাইয়া? রাফি সেটা বোঝার চেষ্টা করলেও কিছুই বুঝতে পারল না। এক কথায় বলতে গেলে সুমাইয়া আপুকে শাড়িতে খুব মানায়, যেন সৌন্দর্য আরও দ্বিগুণ রূপ ধারণ করে। সুমাইয়া আয়নার ভিতরে খেয়াল করলো রাফি ওর দিকে তাকিয়ে আছে। মুহূর্তের মাঝে শান্ত মনটা কেমন অশান্ত রূপ ধারণ করলো। ক্রমশই হার্টবিট বেড়ে যাচ্ছে, সেটা বুঝতে পেরে সুমাইয়া একটু অবাক হলো। মনে মনে বলল, একটা পুরুষের সামান্য চাহনিতে একটা নারীর যৌবনের সাগরে এইভাবে তুফান সৃষ্টি হতে পারে সেটা জানা ছিল না। সুমাইয়া আবারও নিজের চুল ঠিক করতে লাগলো। চুল ঠিক করতে করতে বলে উঠল,
এইভাবে কি দেখছিস? আগে কখনো মেয়ে মানুষ দেখিসনি নাকি? সুমাইয়ার কথায় রাফি একটু অপ্রস্তুত হয়ে পড়ল। দ্রুত নিজের চোখ সরিয়ে নিল রাফি। কিছু না বলে রাফি উঠে গেল। সোজা ওয়াশরুমে চলে গেল রাফি। এদিকে জেরিন সারা রাত ঘুমাতে পারেনি। চোখ দুটো লাল হয়ে আছে। কাল রাতে রাফির কথা শুনে টেনশনে আর ঘুম আসেনি। রাতে অনেকবার কল করেছে জেরিন, কিন্তু রাফির ফোন বারবার বন্ধ দেখিয়েছে। একটু আগেও কল করেছিল, এখনো বন্ধ বলছে। জেরিন খুব রাগী মেয়ে, হুটহাট রাগ হয়ে যায়, তবে এটা বেশিক্ষণ থাকে না। ভালোবাসার মানুষের উপর রাগ, অভিমান এগুলো হওয়া স্বাভাবিক। জেরিন এর ফোনটা ফ্লোরে এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। সকালে ও যখন রাফির ফোন বন্ধ পেয়েছে তখন রেগে জেরিন নিজের ফোনটা ভেঙে ফেলেছে। জেরিন রাগী মুখে ফ্রেশ হতে চলে গেল। এদিকে রাফির বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। হঠাৎ এভাবে রাতের বিয়ে হওয়াতে আত্মীয় স্বজনরাও মন খারাপ করে আছে। সবাই ভেবেছিল রাফির বিয়েটা ধুমধাম করে দেবে, কিন্তু সেটা আর হলো না। তাই সকলেরই এক প্রকার মন খারাপ। একটু পর দরজায় নক করার শব্দ শুনে জেরিন উঠে আসলো। দরজাটা খুলতেই সামনে রাফির আম্মুকে দেখে সালাম দিল। রাফির আম্মু নাফিজা বেগম হাসি মুখে বলল, বাহ, শাড়িতে তোমাকে খুব মিষ্টি দেখায়। তা তিনি সাহেব কোথায়? ঘুম থেকে কি উঠেছে? সুমাইয়া হাসি মুখে বলল, জি আম্মু, ফ্রেশ হতে গেছে। আচ্ছা, ও ফ্রেশ হয়ে আসুক, তুমি আমার সঙ্গে এসো। আমাদের আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে। সকলের সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিই, চলো। আচ্ছা চলুন। এদিকে জেরিনের আম্মু মেয়েকে দেখে একটু অবাক হলো। সকালে নাস্তা না করে রাগী মুখ করে বেরিয়ে এলো। কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করলে কড়া সুরে বলল, ভার্সিটিতে যাচ্ছে। একথা বলে জেরিন বেরিয়ে গেল। দেখতে দেখতে বেলা 8টায় ওপাশে চলে গেছে। জেরিন ক্যাম্পাসে এসে বসে আছে অনেকক্ষণ। এদিকে রাফির কোনো দেখাই নেই। জেরিনের মুখটা রাগে লাল হয়ে উঠেছে। সারা রাত না ঘুমানোর কারণে এমনিতেই চোখ দুটো লাল হয়ে আছে। একটু পর রাফি তড়িঘড়ি করে জেরিনের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। জেরিন রাফির দিকে তাকিয়ে দেখলো রাফি হাঁপাচ্ছে। হয়তো খুব জলদি এসেছে। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে পাশে রেখে দিল রাফি। জেরিন মুখ ফুলিয়ে বসে আছে, একটা কথাও বলছে না। রাফি জেরিনের পাশে বসে জেরিনের দিকে তাকিয়ে বুঝতে পারলো মেয়েটা খুব রেগে আছে, হয়তো কালকের জন্য। রাফি কোনো কথা না বলে জেরিনের হাতটা ধরে নিজের হাতে নিয়ে বলল, রেগে আছো আমার উপর? সরি। জেরিন কিছুই বলছে না, শুধু মুখ ফুলিয়ে বসে আছে। আচমকা জেরিনের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। চোখ দুটো লাল হয়ে আছে। জেরিনের চোখ থেকে পানি পড়তে দেখে রাফি অবাক হয়ে গেল। হাত দিয়ে জেরিনের চোখের পানি মুছতে গেলে জেরিন রাফির হাতটা সরিয়ে দিল। রাফি মনে মনে বলল, মেয়েটা মনে মনে অনেক কষ্ট পেয়েছে। পাগলি মেয়ে একটা। চোখ দেখে তো মনে হচ্ছে রাতে ঘুম হয়নি, হয়তো সারা রাত জেগেছিল। রাফি আবারও জেরিনের চোখের পানি মুছতে গেলে জেরিন রাফিকে দূরে সরিয়ে দিল। পরক্ষণেই জেরিন কান্না করতে করতে রাফির শার্টের কলার ধরে টেনে এনে বলল, ওই ওই হারামি, আমাকে কষ্ট দিতে তোর ভালো লাগে তাই না? কাল সারা রাত তোর টেনশনে আমার ঘুম আসেনি। পাগলের মতো তোকে বারবার কল করেছি, কত মেসেজ করেছি। যতই কল দিয়েছি ততই তোর ফোন বন্ধ দেখেছি। ইচ্ছে হয়েছিল দম বন্ধ হয়ে মরে যাব। আমার কথা কি তোর একবারও মনে পড়লো না? তুই ভালো করেই জানিস আমি তোকে কতটা ভালোবাসি। আর সেই তুই সারা রাত আমাকে কষ্ট দিয়েছিস, আর এখন এসেছিস দরদ দেখাতে। আমার কাউকে লাগবে না, কিছু লাগবে না আমার। এসেছিস কেন তুই? যা, চলে যা, যা। তোকে আমার দরকার নেই, তুই আমার কষ্ট কখনোই বুঝিস না। জেরিন অঝরে কান্না করে যাচ্ছে আর ফুপিয়ে ফুপিয়ে এসব কথা বলে চলেছে। রাফি বুঝতে পারলো জেরিন আসলে অনেক কষ্ট পেয়েছে। রাফি আর কোনো কথা না বলে জেরিনকে একটানে নিজের বুকে জড়িয়ে নিল। জেরিন নিজেকে ছড়ানোর চেষ্টা করলেও পারল না। রাফি শক্ত করে জেরিনকে জড়িয়ে ধরে আছে। রাফির বুকে মাথা রেখেই জেরিন কান্না করে চলেছে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেছে। কারো মুখে কোনো কথা নেই। একটু পর শুধু জেরিনের ফুপিয়ে ফুপিয়ে কান্না করার শব্দ আছে। রাফি জেরিনের মাথায় হাত বুলিয়ে আস্তে করে বলল, পাগলি মেয়ে, তুমি জানো এমনটা কেউ করে? আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আর সত্যি বলতে আমিও তোমাকে খুব ভালোবাসি। সরি সোনা, প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি এভাবে কান্না করলে আমার একদম ভালো লাগে না। লক্ষ্মী সোনা আমার, প্লিজ আর কান্না করো না। জেরিন ফুপিয়ে ফুপিয়ে বলল, কেন কান্না করব না? তুই তো আমাকে কান্না করাস, আমাকে কষ্ট দিস। এসব করে তোর ভালো লাগে তাই না? দেখবি একদিন আমি তোর এই কষ্ট সহ্য করতে না পেরে মরে যাব।
কথাটা শুনে রাফি চমকে উঠল। জেরিনকে ধমক দিয়ে বলল, এসব আজে বাজে কথা আর কখনো বলবে না, না হলে কিন্তু খুব খারাপ হবে। এসব কথা আমার শুনতে একদম ভালো লাগে না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। জেরিন রাফির বুক থেকে মাথা উঠিয়ে চোখের পানি মুছে ফুপিয়ে ফুপিয়ে বলল, এবার বলো, কাল সারা রাত আমার ফোন কেন ধরোনি? কেন তুমি ফোন বন্ধ করে রেখেছিলে? আর তুমি কি যেন বলতে চেয়েছিলে আজকে? রাফি একটা বড় নিঃশ্বাস নিয়ে আকাশের দিকে তাকালো। কিছুক্ষণ চুপ থাকার পর রাফি বলল, আগে বলো, তুমি সব কথা শোনার পরে রাগ করবে না, মাথা ঠান্ডা রাখবে আর আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করবে। তোমার কথা শুনে আমার টেনশন আরও বেড়ে যাচ্ছে। প্লিজ আর দেরি না করে বলে ফেলো কি বলবে। আমি আর নিতে পারছি না। রাফি জেরিনের সামনাসামনি বসে জেরিনের হাত দুটো নিজের হাতের ভিতরে এনে শক্ত করে ধরে বলল, আমার বিয়ে হয়ে গেছে। আচমকা এমন কথা শুনে জেরিন স্তব্ধ হয়ে গেল। শুধু পলকহীন চোখে রাফির দিকে তাকিয়ে আছে জেরিন। যেন ভুল কিছু শুনে ফেলেছে জেরিন। এই অবিশ্বাস্য কথাটা শুনে জেরিন শান্ত গলায় বলল, তুমি আমার সঙ্গে মজা করছো তাই না? দেখো, আমার সব কিছু পছন্দ, কিন্তু এমন বিষয় নিয়ে মজা করা আমার মোটেও পছন্দ না। বাবু, আমি সত্যি কথা বলছি। এই বিষয় নিয়ে আমি কেন তোমার সঙ্গে মজা করব? আমি সিরিয়াস। জেরিন এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল। মুহূর্তের মাঝে জেরিনের চোখে পানি টলমল করতে লাগলো। রাগে পুরো মুখটা লাল হয়ে গেছে জেরিনের। বুকের ভেতর কেমন অসম্ভব ব্যথা হচ্ছে। ইচ্ছে হচ্ছে চিৎকার করে কাঁদতে। রাফি বুঝতে পারলো জেরিনের মাথা ঠিক নেই। তাড়াতাড়ি করে জেরিনের হাত দুটো আবার ধরে ফেললো রাফি। জেরিন হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। রাফি জেরিনের হাত শক্ত করে ধরে আছে। রাফি বলল, আমার পুরো কথাটা তো শোনো। দেখো, আমি জানি আমি যা বলেছি তা তোমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব, কিন্তু তোমার কাছে আমি কিছুই লুকাতে চাই না, তাই তোমাকে সব সত্যিটা বলে দেওয়াই ভালো। আসলে কাল ভার্সিটিতে আসার সময় বৃষ্টির কারণে আমি ভার্সিটিতে আসতে পারিনি। এদিকে গাড়ি এসে আমাকে কাদায় মাখিয়ে দিয়ে চলে গেল। এরপর আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসার দিকে যাচ্ছিলাম। আর কাল কথা শেষ না হতে জেরিন নিজেকে ছাড়িয়ে উঠে গেল। রাফি জেরিনকে আটকানোর চেষ্টা করলেও কিছুতেই আটকাতে পারল না। পিছন থেকে রাফি কয়েকবার ডাকলেও জেরিন না দাঁড়িয়ে সোজা চলে গেল। রাফি এক প্রকার হতাশ হয়েই বসে পড়ল। পাশে তাকিয়ে দেখলো জেরিনের ব্যাগটা এখানেই রেখে গেছে। রাফি মনে মনে বলল, ভয় হচ্ছে আমার জেরিন আবার কিছু করে না বসে। উফ, আমার কপালে কি যে আছে, কি করে বোঝাই আমি এখন জেরিনকে? ও যে পরিমাণে রেগে আছে, এতে আমার কোনো কথা এখন কিছুই শুনবে না। এদিকে সুমাইয়াও আজ ভার্সিটিতে চলে এসেছে। ল্যাবে কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে ফ্রেন্ডদের সঙ্গে বসে আছে। সুমাইয়া আর রাফি দুজনে আলাদা আলাদা ভার্সিটিতে পড়ে এমন না, একেবারে ভার্সিটিতেই পড়ে ওরা। তবে কখনো তেমন দেখা সাক্ষাৎ বা কথাবার্তা হয়নি, কারণ এমনিতেই সুমাইয়া রাফি থেকে 2 বছরের সিনিয়র। তাই ভার্সিটির কোনো সিনিয়র আপুর সঙ্গে কথা বলা বা দেখা করা এটা স্বাভাবিক নিয়মের বাইরেই পড়ে। কিন্তু ভাগ্যক্রমে এখন দুজন দুজনের সাথে জড়িত। এর মাঝে সুমাইয়ার বান্ধবী অহনা বলল, কি রে সুমাইয়া, তুই বিয়ে করলি আর আমাদের বললিও না? এটা কেমন কথা হলো? তোরা তো সবই জানিস, পারিবারিকভাবে বিয়েটা হওয়ার কথা ছিল, শুধু আত্মীয় স্বজনদেরই বলেছিল, তাই কাউকে বলতে পারিনি। সে না হয় বুঝলাম, তা আমাদের দোলাভাইয়ের ছবিটা তো দেখা। এখানে তো আর কোনো মানে নেই নাকি? সুমাইয়া মনে মনে বলল, কি করে বলি এখন ওদের কাছে এই কথা? কি করে বলবো যে আমাদের ভার্সিটির এক জুনিয়রকে আমি বিয়ে করেছি? না না, ওদেরকে এই কথা বলা যাবে না, না হলে ভার্সিটির সকলের সামনে হাসির পাত্র হয়ে যাব। সুমাইয়া কথা ঘুরিয়ে বলল, এখন না, সময় হোক একেবারে তোদের সামনে নিয়ে আসবো। আমার কথা বাদ দে, এখন বল তোদের প্রিপারেশনের কি অবস্থা? আমার তো মোটামুটি ভালোই। আমারও, তবে আমার ম্যাথের কিছু প্রবলেম সলভ করা লাগবে। 2-3 দিনের ভিতর ওটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। রাফির বাসায় সবাই কাজে ব্যস্ত। নতুন একটা মেয়ে পরিবারে এসেছে, তাই বাড়িতে সবকিছু ঠিকঠাক করা হচ্ছে। এর মাঝে রাফি এসে আম্মুকে ডেকে বলল, আম্মু, কি করছো? এসব কি হচ্ছে বলো তো? খালামণি বলল আমাকে নাকি ওই বাড়িতে যেতে হবে। এসব কি ভালো লাগে?
এখন ভালো না লাগলে বললে তো হবে না। বিয়ে করেছিস, তার তো কিছু নিয়ম কানুন আছে, তাই না? আর বিয়ের পর মেয়ের বাড়িতে যেতে হয়। এখন কথা না বাড়িয়ে যা, রেডি হ। আমার গোছানো শেষ হলে আমি তোকে ডেকে দেব। আর হ্যাঁ, সুমাইয়াকে রেডি হয়ে নিতে বল। রাফি জানে আম্মুকে এখন আর কিছু বলে লাভ নেই, যা করার এরা করবে। রাফি আর কোনো কথা না বলে সোজা নিজের রুমে চলে আসলো। রুমের ব্যালকনির পাশে সোফায় বসে সুমাইয়া আনমনে বই পড়ে চলেছে। রাফি সুমাইয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, এই মেয়েকে সারাদিন বই পড়ে নাকি? সকাল দুপুর রাত যখনই দেখি বই নিয়ে পড়ে থাকে। এমনকি বাসরাতের দিনও সুমাইয়া আপু বই নিয়ে পড়েছিল। রাফি এসে খাটের উপর বসে পড়ল। জেরিনের চিন্তায় মাথায় কিছুই কাজ করছে না। জেরিন বাসায় গিয়ে কি করছে কে জানে। কয়েকবার ফোন দিয়ে ট্রাই করেছে, কিন্তু ওর ফোন বন্ধ পাচ্ছে। রাফি সুমাইয়ার দিকে তাকিয়ে হতাশ হয়ে মনে মনে বলল, আমি কোথায় ফেসে গেছি? এদিকে বিয়ে হয়েও বউ আমার না, ওদিকে ভালোবেসেও প্রেমিকাকে পেলাম না। কি জীবন আমার! তোরা কেউ বিষ্কা ভাই, আমি মরে যাই। রাফি আর কিছু না ভেবে উঠে একটা টাওয়াল হাতে নিল। বাথরুমে যেতে যেতে সুমাইয়াকে উদ্দেশ্য করে জোরে বলে উঠল, আম্মু রেডি হয়ে নিতে বলেছে, একটু পর আমাদের বেরোতে হবে। একথা বলে রাফি বাথরুমে ঢুকে গেল। সুমাইয়া কথাটা শুনে বইয়ের পাতা থেকে চোখ সরালো না, আনমনে বই পড়ে চলেছে। এদিকে জেরিন বাসায় এসে হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে এদিক ওদিক। পুরো বাসাটা যেন তছনছ করে ফেলেছে জেরিন। জেরিনের আব্বু আম্মু সহ বাসার সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছে। জেরিনের আম্মু স্বামীর হাত ধরে বলল, দাঁড়িয়ে কি দেখছো? মেয়েটাকে থামাও না। কি হলো হঠাৎ করে মেয়েটার? ভার্সিটি থেকে এসে এমন করছে, সব কিছু ভেঙে ফেলেছে। কতবার জিজ্ঞাসা করলাম কি হয়েছে, আমাকে কিছুই বললো না, শুধু কান্না করেই চলেছে। তুমি কিছু একটা করো। তোমার মেয়ে যে রাগী, তাতে এই রাগ থামতে থামতে আর এই বাসাটা না ভেঙে ফেলে। আহা, এসব পরে কথা হবে, এখন আপাতত তোমার মেয়েটাকে থামাও। জেরিনের আব্বু জেরিনের সামনে এসে মেয়ের হাত ধরে হালকা ধমক দিয়ে বলল, জেরিন স্টপ, পাগল হয়ে গেছো নাকি তুমি? কি করছো এইসব? কি হয়েছে আমাদের তো বলবে। পুরো বাসাটা কি অবস্থা করেছে একবার দেখেছো? জেরিন চিল্লিয়ে বলল। জেরিনের আম্মুর সাথে সাথে জেরিনের সামনে এসে মেয়ের পিঠে হাত বুলিয়ে বলল, শান্ত হ মা, এদিকে আয়, বস এখানে। জেরিনের হাত ধরে সোফায় বসিয়ে জেরিনের আম্মু বলল, এবার মাথা ঠান্ডা করে বলতো কি হয়েছে। দেখ, আমাদেরকে তুই যদি বলিস তাহলে আমরা একটা সমাধান করতে পারবো তো, তাই না? জেরিন কান্না করতে করতে বলল, কি করবে তোমরা এখন? এখন আর কিছু করার নেই, অলরেডি বিয়ে হয়ে গেছে রাফি। এখন তোমাদের বলে আর কি লাভ? আমি এসব মেনে নিতে পারছি না। আম্মু, রাফিকে আমার চাই। রাফিকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি মরে যাবো। আম্মু প্লিজ, তোমরা আমাকে রাফিকে এনে দাও। কথাটা শুনে জেরিনের আম্মু স্বামীর দিকে তাকালো। জেরিনের আব্বু রেগে বলে উঠল, হারামজাদাটার এত বড় সাহস! আমার মেয়ের সঙ্গে প্রেম করে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে। এত বড় সাহস ওর হলো কিভাবে? আমি এখন লোক পাঠাচ্ছি, ওই হারামজাদাটাকে টানতে টানতে এখানে নিয়ে আসবে। তুই একদম চিন্তা করিস না মা, ওই রাফিকে আমি উচিত শিক্ষা দেবো। জেরিন চোখের পানি মুছতে মুছতে বলল, এত কিছু করা লাগবে না, আমি না তোমাদের মেয়ে। শুধু আমার জন্য একটা কাজ করো। কি কাজ মা? বল, কি করতে হবে? তুই যা চাস তাই হবে, শুধু আমাকে একবার বল। আমি বিয়ে করব, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। বিয়ে করবি এভাবে? আসমা কিভাবে? কি? আর তুই তো জানিস আমি একজন এমপি, আর এমপির মেয়ের বিয়ে বলে কথা। কত লোকজন আসবে, কত বড় অনুষ্ঠান হবে। আর তাছাড়া যে কোনো ছেলের হাতে তো আমি তোকে তুলে দিতে পারি না। একটা ভালো ছেলেও তো দেখতে হবে, আমাকে কিছুটা সময় দে। জেন উঠে দাঁড়িয়ে গেল, চোখের পানি মুছে গভীর কণ্ঠে বলে উঠল, ছেলে দেখতে হবে না, আমি রাফিকেই বিয়ে করব। যেভাবে পারো আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। 1 সপ্তাহের মধ্যে আমি রাফির বউ হতে চাই। মেয়ের কথা শুনে আব্বু আম্মু দুজনেই অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছে। জেরিনের আম্মু জেরিনের হাত ধরে বলে উঠল, এই পাগলি মেয়ে, কি বলছিস এসব? ও তো অলরেডি বিয়ে করে নিয়েছে, আর তুই ওকেই এখন বিয়ে করতে চাইছিস? তুই ওকে ভালোবাসতি, সেটা আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু এখন তো বিয়ে করে ফেলেছে, জেনে শুনে তুই ওকে বিয়ে করবি? হ্যাঁ, আমি ওকেই বিয়ে করব, আর আমিও ওর বউ হব। আমিও দেখতে চাই
কার ভালোবাসা পেয়ে ও আমাকে ভুলে গিয়েছে, কার জন্য ও আমাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছে। কে সে মেয়ে যার জন্য আমার ভালোবাসাকে উপেক্ষা করেছে ও? আমি আর কিচ্ছু শুনতে চাই না, বলতেও চাই না। জানি না কিভাবে কি করবে। 7 দিনের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করো, আর তা না হলে আমি নিজের সঙ্গে কিছু একটা করে বসবো। কথা শেষ করে জেরিন দৌড়ে নিজের রুমে চলে গেল। এদিকে বাথরুম থেকে বেরিয়ে এসে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে আয়নার সামনে চলে আসলো রাফি। আয়নায় নিজেকে দেখে রাফি বলল, এই 2 দিনে চেহারাটা কেমন পাল্টে গেছে, নিজেই নিজেকে চিনতে পারছি না। 2 দিন আগেও কত ভালো ছিলাম, কত ভালো দিন যাচ্ছিল আমার। খাওয়া দাওয়া, ঘুম আর প্রেম, সাথে পড়ালেখা, সব কিছুই কত সুন্দর হয়ে কাটছিল। আর আজ 2 দিনের ব্যবধানে জীবনটা হতাশায়, নিরাশায়, দুঃখ, কষ্টে কানায় কানায় পরিপূর্ণ। রাফি আর চোখে সুমাইয়ার দিকে তাকালো। সুমাইয়াকে এখনো বই নিয়ে পড়ে থাকতে দেখে মনে মনে বলল, আমার জীবনটাকে শেষ করে দেখো কি আরামসে বসে আছে, যেন মহারানী ভিক্টোরিয়া। কোনো টেনশন নেই, কোনো চাপ নেই। ইচ্ছে হচ্ছে ধরে কয়েকটা কেলানি দেই। আমার সাজানো গোছানো জীবনটা এক মুহূর্তে আফ্রিকার জঙ্গলের মতো করে ফেলেছে। সুমাইয়া বইটা রেখে সোফা থেকে উঠে আসলো। রাফি বুঝতে পেরে দ্রুত চোখ সরিয়ে নিল। আবারও আয়নার দিকে তাকিয়ে নিজের চুল মুছতে ব্যস্ত হয়ে পড়ল। সুমাইয়া খাটের কাছে আসতে রাফির দিকে চোখ পড়ল। রাফিকে দেখে সুমাইয়া যেন থমকে দাঁড়ালো। হাতে থাকা বইটা আচমকাই হাত থেকে নিচে পড়ে গেল। এক দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে আছে সুমাইয়া। মুহূর্তেই সুমাইয়া নিজের 2 হাতের মুঠো শক্ত করে চেপে ধরল। মনে মনে বলল, রাফি এই বেশে? ভাবতে দেরি হলো, কিন্তু চিৎকার দিতে দেরি হলো না। সুমাইয়ার চিৎকার শুনে রাফি লাফিয়ে উঠল। পিছনে ঘুরে তাকাতেই সুমাইয়া আরেকটা চিৎকার দিয়ে নিজের চোখ ঢেকে নিল। রাফি বুঝতে পারল না হঠাৎ এই সময় কি হলো। এভাবে চিৎকার দেওয়ার কি আছে? আমি কি বাঘ নাকি ভাল্লুক? রাফি কিছু বুঝতে না পেরে বলে উঠল, আপু কি হয়েছে আপনার? এইভাবে চিৎকার করছেন কেন? বাড়ির লোকজন আছে, সবাই কি মনে করবে? সুমাইয়া রাগ করে বলল, হারামজাদা, নিজেকে একবার ভালো করে দেখ, জামা কাপড়ের কি অভাব পড়েছে নাকি? রাফি বিড়বিড় করে বলল। কি আবল তাবল বলছে? বিড়বিড় করতে করতে নিজের দিকে তাকাতেই রাফি নিজে চিৎকার দিয়ে উঠে টাওয়াল দিয়ে নিজেকে ঢেকে অবাক হয়ে বলল, আপু আপনি কিছু দেখেননি তো? সুমাইয়া রেগে বলল, হারামজাদা, গোপন জিনিস ওপেন করে রেখেছিস। আমি কি অন্ধ নাকি যে দেখবো না? রাফি কথাটা শুনে এক দৌড়ে আবার বাথরুমে চলে গেল। সুমাইয়া থপ করে ফ্লোরে বসে পড়ল। লজ্জায় মুখটা লাল হয়ে গেছে সুমাইয়ার। বাথরুমের দিকে তাকিয়ে সুমাইয়া থপ করে ফ্লোরে বসে পড়ল। লজ্জায় সুমাইয়ার মুখটা একেবারে লাল হয়ে গেছে। বাথরুমের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, হনুমান কোথাকার, এভাবে কেউ বাইরে আসে? যেটা না দেখা সেটাও দেখে ফেললাম। মন থেকে এখন কি আর এই দৃশ্য দেখা যাবে নাকি? আচমকা আমার এমন গরম লাগছে কেন বুঝতে পারছি না। রাতে বাথরুমে এসে বাথরুমের দেয়ালে মাথা ঠেকিয়ে মনে মনে বলল, টেনশনে মাথায় কাজ করছে না। বাথরুম থেকে এভাবেই বেরিয়ে গেছি, কখন বুঝতেই পারিনি। তোমায় আপু তো সব দেখে ফেললো। এখন ওনার সামনে আমি কিভাবে যাই? ইস, কি একটা লজ্জার বিষয়। এখন তো আমি ওনার চোখে চোখ রাখতেও পারবো না। দুর্বল, কি এক কাহিনী। এই 2-3 দিন ধরে শুধু আমার সঙ্গে কাহিনী আর কাহিনী হয়ে চলেছে। এর মাঝে রাফির আম্মু এসে রুমের দরজায় নক করলে সুমাইয়া ফ্লোর থেকে উঠে এসে দরজা খুলে দিল। রাফির আম্মুকে দেখে সুমাইয়া বলে উঠল, আম্মু কিছু বলবেন? হ্যাঁ, বলতেই তো এসেছি, কিন্তু তুমি এখন ঘেমে আছো কেন? রুমে কি এসি নষ্ট হয়ে গেছে নাকি? সুমাইয়া মনে মনে বলল, সব দোষ আপনার ছেলের। আপনার ছেলে যা দেখিয়েছে তাতে আমি এখনো অজ্ঞান হয়ে যাইনি, এটাই তো বড় বিষয়। সুমাইয়া কথা ঘুরে বলল, না না আম্মু, আজকে একটু গরম পড়েছে তো, আর তাছাড়া রুমটা একটু গোছালাম, তাই একটু ঘেমে গেছি আর কি। আচ্ছা যাই হোক, শোনো, আমি তোমার আর রাফির ব্যাগপত্র সব গুছিয়ে দিয়েছি। তোমরা রেডি হয়ে নিচে চলে এসো, কেমন? ওকে। আচ্ছা, আমি নিচে যাচ্ছি, দেরি করো না। তোমার বাসা থেকে ফোন দিয়েছিল, আমি বলেছি কিছুক্ষণের ভিতর চলে যাবে ওরা, তাই একটু তাড়াতাড়ি করো। ওকে আম্মু, আমরা আসছি। রাফির আম্মু চলে গেলে সুমাইয়া দরজাটা লাগিয়ে দিল। খাটের উপরে এসে বসে আবার বাথরুমের দিকে তাকালো। রাফি এখনো বাথরুম থেকে বের হয়নি। মনে মনে রাফির উপর রাগ হচ্ছে সুমাইয়ার। ছেলেটা কি এখনো ছোট মানুষ আছে নাকি? এদিকে আম্মু এসে তাড়াতাড়ি করতে বলে গেল, আর উনি দৌড়ে যে বাথরুমে ঢুকেছে, এখনো বের হওয়ার নাম নেই।
সুমাইয়া উঠে এসে বাথরুমের সামনে দাঁড়িয়ে বলে উঠল, এই যে মহারাজ, আপনি কি বের হতে পারবেন দয়া করে? রাফির কোনো সাড়া না পেয়ে সুমাইয়া বাথরুমের দরজায় আঘাত করতে লাগলো। 2-3 বার আঘাত করার পর রাফি বেরিয়ে আসলো। রাফি বেরিয়ে এসেই বলল, আপু, আপনি যা দেখেছেন ভুলে যান, ভুল করে মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, আমি তো ছোট বাচ্চা যে দেখে ভুলে যাব। যাও, দ্রুত রেডি হয়ে নাও, আম্মু নিচে যেতে বলেছে। এ কথা বলে সুমাইয়া রাফিকে টেনে বাইরে বের করে দিয়ে নিজে বাথরুমে ঢুকে গেল। রাফি নিজেকে একবার ভালো করে দেখে বলল, না, এবার সবকিছু ঠিক আছে, আগেই কত ভালো ছিল। নিজের রুমে একা ছিলাম, কেউ দেখতো না, কাউকে নিয়ে ভয় ছিল না। আহারে আমার জীবন, এখন তো আফসোস করেও কে আফসোস রাখার জায়গা খুঁজে পাই না। ওদিকে জেরিন কি করছে কে জানে, মনের ভেতর সারাক্ষণ একটা ভয় কাজ করছে। কি যে করি আমি এখন, এদিকে এক প্যারা, ওদিকে আরেক প্যারা। এই সময় শুধু একটা গান আমার মনে উকি দিয়ে উঠছে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ওখানে বগার জায়গায় শুধু এখন আমি আছি। এদিকে জেরিন চুপচাপ ব্যালকনির সামনে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো এখনো লাল হয়ে আছে। সেই যে রুমে এসে বসে আছে, এখনো রুম থেকে বের হয়নি। মনে মনে শুধু রাফির কথা ভেবে চলেছে জেরিন। এমন সময় পেছন থেকে একজন কাজের মেয়ে এসে বলল, ম্যাডাম, এই যে আপনার নতুন ফোন। জেরিন কিছু না বলে ফোনটা হাতে নিয়ে বলল, ঠিক আছে, তুমি এখন যাও। মেয়েটা চলে গেলে জেরিন রাফির নাম্বারটা উঠিয়ে রাফিকে কল করলো। খাটের উপর রাফির ফোনটা আচমকা বেজে উঠল। রাফি শার্টের বোতাম লাগাতে লাগাতে ফোনটা তুলে চেনা নাম্বারটা দেখেই ঘাবড়ে গেল। দ্রুত কল রিসিভ করে বলে উঠল, তোমাকে কতবার কল করেছি, তোমার ফোনের কি হয়েছে? জেরিন কিছু বলল না। কিছুক্ষণ চুপ থাকার পর জেরিন শান্ত গলায় বলে উঠল, কোথায় তুমি? বাসায়। নতুন বউয়ের আদর খাচ্ছ তাই না? কি বলছো এসব? কেন, আমি কিছু ভুল বললাম? বিয়ে করেছো আর বউ আদর করবে না? দেখো, তুমি যা ভাবছো তা কিছুই না। তখন তুমি এভাবে রাগ করে চলে গেলে, আমার একটা কথাও শুনলে না। আমার পুরো কথাটা একবার শুনতে তুমি। এখনো কি কিছু শোনার বাকি আছে? তুমি আমার সঙ্গে এতদিন রিলেশন করে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছো। বলো, এরপরেও আর কি বলার আছে তোমার? অনেক কিছু বলার আছে, তুমি আমাকে বলার সুযোগ তো দেবে। তুমি তো আমার কোনো কথাই শুনতে চাচ্ছ না। তাই? আচ্ছা, বলো শুনি, তোমার আর কি কি বলার আছে? রাফি খাটের উপর বসে পড়ল, মাথাটা নিচু করে শান্ত গলায় বলল, পরশুদিন আমি যখন ভার্সিটি থেকে বাসায় ফিরছিলাম, তখন বাড়ির কাছে আসতেই দেখলাম সুমাইয়া আপুর, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তারা চলে যাচ্ছে। বাসায় অনেক চিল্লাচিল্লি শুনে আমিও একটু আগ্রহ নিয়ে এগিয়ে গেলাম কি হয়েছে সেটা জানতে। যখন বাসার সামনে গেলাম, দেখলাম সুমাইয়া আপু ছাদে দাঁড়িয়ে আছে। আমি মনে করলাম হয়তো বিয়ে ভাঙার কারণে সুইসাইড করতে উঠেছে। এরপর কোনো রকমভাবে ওনাকে সেখান থেকে বাঁচালাম। সবাই ওনাকে নিয়ে ভেতরে চলে গেল। ওনাকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করছিল। এরপর আমি জানতে পারি উনি নাকি কোনো ছেলেকে পছন্দ করেন, তাই এই বিয়েটা ভেঙে দিয়েছে। বাসার সকলেই ওই ছেলেটার ঠিকানা জানতে চায় ওনার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। এভাবে এক পর্যায়ে হঠাৎ করেই উনি কিছু না বলে সোজা আমার দিকে আঙুল দিয়ে ইশারা করে বলল, সেই ছেলেটা নাকি আমি নাকি ওনার সঙ্গে রিলেশন করেছি 3 বছর। এখন তুমি আমাকে বলো, এটা কি সত্যি কথা? আর আপুর বিয়েতে আব্বু গেছিল দাওয়াত খেতে, আব্বু ওখানে ছিল। এক প্রকার কেউ আমার কথা বিশ্বাসই করলো না। কতবার মানা করেছি যে এসব মিথ্যা কথা, কিন্তু কেউ আমার কথা শুনলো না। সবাই সুমাইয়া আপুর কথা মতো রাজি হয়ে গেল। এরপর এক প্রকার জোর করে আমার সঙ্গে ওনার বিয়ে দিয়ে দিল। সেদিন রাতে আমি ওনাকে এসব বিষয় জিজ্ঞাসা করলে উনি বলল, উনি কেন আমাকে বিয়ে করেছে সেটা নাকি এখন বলবে না। বলো, সময় আসুক তারপর নাকি বলবে। সবটা তো এখন শুনলে, এবার বল এখানে আমার কি দোষ? আমি কি ইচ্ছে করে ওকে বিয়ে করেছি? আর আমি ভালোবাসি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করার কথা তো আমি কখনো ভাবতেও পারি না। রাফি একভাবে কথাগুলো বলে বড় একটা নিঃশ্বাস ছাড়লো।
ওপাশে জেরিনও চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। প্রায় 5 মিনিট পর ওপাশ থেকে এক ভারী কান্নার আওয়াজ শুনতে পেল রাফি। সঙ্গে সঙ্গে রাফির বুকে মোচড় দিয়ে উঠল। বুঝতে পারলো জেরিন অনেক কষ্ট পাচ্ছে। এসব দেখে রাফি কি করবে বুঝতে পারছে না। রাফি বলে উঠল, কান্না করছো কেন পাগলি? দেখো সব কিছু ঠিক হয়ে যাবে, একটু সময় দাও আমাকে। জেরিন কান্নারত কণ্ঠে বলল, তোমাকে কিচ্ছু ঠিক করতে হবে না, যা করার আমিই করব। তুমি আবার কি করবে? সেটা সময় হলেই দেখতে পাবে। শুধু এতটুকু জেনে রাখো, আমিও তোমার বাসায় আসছি। আমার বাসায়? কখন? না না, এমনি যাচ্ছি না, সোজা তোমার বউ হয়ে তোমার বাসায় আসবো আমি।